বাবা শেখর, আজকে তুই শহরে চলে যাবি। সেখানে গিয়ে ভালো মতো পড়াশোনা করে একজন বড় ডাক্তার হয়ে গ্রামে মানুষের সেবা করবি। আমার এই একটাই চাওয়া তোর কাছে থাকবে। নিশ্চয়ই, আমি তোমার ইচ্ছে পূরণ করব, তুমি শুধু আশীর্বাদ করো আমাকে। বাবা রে, আমার সব আশীর্বাদ যে তোদের দুজনের জন্য। তোরা জানিস না, আমার যত কষ্টই হোক, যত ত্যাগই করতে হোক, আমি করব, কিন্তু তারপরেও আমি তোকে মস্ত ডাক্তার বানাতে চাই। বাবা, আমার যত কষ্টই হোক, আমিও চাই তোমার এই ইচ্ছেটা পূরণ করতে। কারণ আমার মাকে আমি হারিয়েছি বিনা চিকিৎসায়। টাকা নেই বলে ডাক্তার মশাই আমার মাকে দেখতে আসেননি। শেষ মুহূর্তে ডাক্তার যদি কোনো চিকিৎসা দিতেন তাহলে হয়তো আমার মা বেঁচে যেতেন। থাক দাদা, তুমি এখন শহরে চলে যাবে। আমাদের সবার তোমাকে নিয়ে অনেক আশা। তুমি শুধু শুধু আগের কথা চিন্তা করে মনে কষ্ট পেও না। এখন তোমার জীবনের একটাই লক্ষ্য, বড় একজন ডাক্তার হয়ে তুমি গ্রামে ফিরে আসবে, তারপর গরিব দুঃখী মানুষদের বিনা পয়সায় চিকিৎসা করাবে। হ্যাঁ রে বোন, তোরা এইভাবেই সবসময় আমার পাশে থাকবি, তাহলেই আমি মনোবল পাবো, সব বাধা বিপত্তি এড়িয়ে সামনের দিকে এগিয়ে যেতে পারবো। শুধু তোরা আমার পাশে থাকিস, আর কিছুই চাই না আমার। ঠিক আছে দাদা, এখন খেয়ে নাও। তোর ব্যাগটা আমার হাতে দে না, ট্রেন আসবার সময় হয়ে গেছে, তাড়াতাড়ি করে তো যেতে হবে তাই না? তোমার হাতে ব্যাগ দিতে হবে কেন বাবা? আমার ব্যাগ আমি বইতে পারবো, তোমাকে আর কষ্ট করতে হবে না। অনেক দূর চলে এসেছো, তুমি আর বোন এখন চলে যাও। দাদা, তোমাকে ট্রেনে উঠিয়ে না দিয়ে আমি আর বাবা কিছুতেই বাড়ি যাব না। আরে হঠাৎ করে আকাশটা কালো হয়ে আসছে মনে হচ্ছে। বৃষ্টি হবে, এই জন্যই বলছি তোমরা এখন চলে যাও। বাকিটুকু রাস্তা আমি একাই যেতে পারবো। নয়তো স্টেশন থেকে বাড়িতে আসবার পথে যদি বৃষ্টি হয়, তখন তোরা ভিজে যাবি। সাথে তো আবার ছাতাও নিয়ে আসিসনি। আরে শেখর বাবাজি, তুমি এত বড় ব্যাগ নিয়ে সাথে তোমার বাবা আর বোনকে নিয়ে কোথায় যাচ্ছ সকাল সকাল? শহরে চলে যাচ্ছি, সেখানে গিয়ে ভালো মতো পড়াশোনা করে ডাক্তার হয়ে আবার তোমাদের কাছে ফিরে আসবো। তোমরা আমার জন্য অনেক আশীর্বাদ করবে, ঠিক আছে? তা তো ঠিক আছে বাবা, তোমার মতো এত ভালো একটা ছেলের জন্য আশীর্বাদ করব না তো কার জন্য করব? কিন্তু তুমি চলে গেলে আমাদের কি হবে বাবা? এতদিন তো অসুখ বিসুখ হলে তোমার কাছেই যেতাম, তুমি আমাদেরকে কত কিছু বলে দিতে, আমরা সেভাবে চলতাম, ওষুধ খেতাম, আর ভালো হয়ে যেতাম, কিন্তু এখন আমাদের কি হবে? এটা কোনো কথা হলো? আপনাদের যে কোনো দরকার হলে আমার বাবা আর এই আমার ছোট বোনটিকে বলবেন, তারা আমাকে পত্র লিখে শহরে পাঠাবে। আর পত্র পাওয়ার সাথে সাথে আমি বলে দেব কি কি করতে হবে, কি কি ওষুধ খেতে হবে, ঠিক আছে? ঠিক আছে বাবা শেখর, তাহলে এসো তুমি। তোমার তো আবার ট্রেনের সময় হয়ে আসছে, এখন আর আটকাবো না, যাও তুমি, ভালো করে থেকো বাপ। হ্যাঁ, আমার বাবা আর বোনের কাছে আসতে একটুও লজ্জা করবেন না। আমি কিন্তু সব সময় অপেক্ষায় থাকব আপনাদের পত্র পাওয়ার জন্য। আর খুব বেশি প্রয়োজন হলে আমি গ্রামে এসে আপনাদেরকে দেখে যাব। এখন তাহলে আসি। আচ্ছা এসো তাহলে। আকাশের অবস্থাও খারাপ হয়ে গেছে, যে কোনো সময় আবার বৃষ্টি নামতে পারে। হ্যাঁ রে বাবা, তাড়াতাড়ি করে চল। দাদা, ট্রেন আসতে আর কত দেরি? আর দেরি নেই রে, এখনই চলে আসবে। এখন তোরা চলে যা, তোদের জন্য আমার খুব দুশ্চিন্তা হচ্ছে, কখন না আবার বৃষ্টি নেমে পড়ে। দাদা, এখন আমাদের কথা না ভেবে একটু নিজের কথা ভাবো তো। তুমি চলে যাবে, তাতে আমাদের কি কষ্ট হচ্ছে না? বারবার কেন তাড়িয়ে দিচ্ছ? কেন বাড়ি যেতে বলছো? বলছি না তোমাকে ট্রেনে উঠিয়ে দিয়ে তারপরে বাড়ি যাব? হ্যাঁ রে হ্যাঁ, বলেছিস তো। আচ্ছা ঠিক আছে বাবা, আর বলবো না, যতক্ষণ ইচ্ছে দাঁড়িয়ে থাক। এই তো বাবা, তোর ট্রেন চলে এসেছে, উঠে পড়। আচ্ছা ঠিক আছে, তোমরা দুজন সাবধানে থাকবে, ঠিকমতো খাওয়া দাওয়া করবে, হ্যাঁ? আমি গেলাম। যাও দাদা। লক্ষ্মী বোন, বাবাকে দেখে রাখিস, আর নিজের প্রতি খেয়াল রাখিস, কেমন? হুম।
বাবা, আমার মনে হচ্ছে তুমি কোনো বিষয় নিয়ে খুব দুশ্চিন্তা করছো। আমাকে বলবে কি নিয়ে এত দুশ্চিন্তা করছো? দাদার জন্য বুঝি? না রে মা, তোর দাদার জন্য দুশ্চিন্তা করছে না। আমি জানি তোর দাদা যেখানেই থাকবে ভালো থাকবে। তাহলে কি হয়েছে বাবা, আমাকে বলো না। তোর দাদার পড়াশোনার জন্য অনেক টাকা লাগবে। গ্রামে যখন তোর দাদা পড়াশোনা করত, তখন তো আমি জমি বিক্রি করে অনেক টাকা পয়সার জোগাড় করে দিতাম তোর দাদাকে। এখন তো তোর দাদা শহরে গেছে, এখন আরো বেশি টাকা লাগবে, কিন্তু আমার তো আগের মতো আর জমি জমা নেই। থাকবে কি করে বাবা? দাদার পড়াশুনোর খরচ, আমার পড়াশুনোর খরচ, সংসার চালানোর জন্য তোমাকে তো অনেক জায়গা জমি বিক্রি করতে হয়েছে মাতব্বরদের কাছে, তাই না? কিন্তু তোর দাদাকে বলা হয়নি যে আমি সমস্ত জমি জমা তার জন্য বিক্রি করে দিয়েছি। সেটা শুনলে হয়তো তোর দাদা কষ্ট পেত। আজকে সকালে যে টাকাগুলো দিলাম, সেগুলোই আমার শেষ বিক্রি করবার জমির টাকা। বাবা, টাকার জোগাড় করতে না পারলে তো দাদার পড়াশুনো বন্ধ হয়ে যাবে। আর পড়াশুনো বন্ধ হয়ে গেলে তো সে ডাক্তার হতে পারবে না। তোমার এত বছরের কষ্ট, দাদার পিছনে দেওয়া এত বছরের শ্রম, সবই কি তাহলে ব্যর্থ হয়ে যাবে বাবা? ব্যর্থ হতে আমি দেব না রে মা, কারণ এটা তোর মায়ের শেষ ইচ্ছে ছিল, তার ছেলেকে এসে মস্ত বড় ডাক্তার বানাবে। আজ তোর মা বেঁচে নাই, মারা গেছেন, কিন্তু আমি তো বেঁচে আছি। আর আমি বেঁচে থাকতে যে কোনো মূল্যে তোর মায়ের এই শেষ ইচ্ছে পূরণ করবই করব। বাবা, আমিও চাই মায়ের শেষ ইচ্ছাটা পূরণ করতে। তার জন্য যা করতে হয় আমিও করব। তুমি কিন্তু আমার কাছে কিছু লুকোবে না বাবা। আচ্ছা মা, এখন যে বৃষ্টি নামলো মনে হচ্ছে, আজকে সারাদিন বৃষ্টি আর থামবে না রে। ভেতরে তোমরা কেউ আছো? তোমাদের ছেলে দিয়েছে, নিয়ে যাও। তাই নাকি গো? আমার ছেলে চিঠি দিয়েছে? এতদিন পরে বুঝি বাবার কথা মনে পড়লো। হ্যাঁ, পড়েছে, তাই তো চিঠি দিয়েছে। এই যে ধরে নাও, পড়ে দেখো কি লিখেছে। আচ্ছা, তোমার ছেলে ডাক্তার হতে কি এখনো মেলা দেরি? হ্যাঁ, না না, আর দেরি কই। সামনে একটা বড় পরীক্ষা আছে। এই পরীক্ষায় পাশ করতে পারলেই আমার ছেলে মস্ত বড় একজন ডাক্তার হবে গো, ডাক্তার। এরপর গ্রামে এসে তোমাদের সকলের চিকিৎসা করবে একদম বিনা পয়সায়। আহা গো, মনটা ভরে গেল। তোমার ছেলের জন্য আমি মন থেকে অনেকটা আশীর্বাদ করি। ও যেন খুব তাড়াতাড়ি ভালো একজন ডাক্তার হয়ে ফিরে আসতে পারে। আমাদের গায়ে আর কাউকে যেন বিনা চিকিৎসায় মৃত্যুবরণ করতে না হয়। আচ্ছা ঠিক আছে, এখন তুমি যাও। বাবা, দাদা টাকার জন্য চিঠি দিয়েছে, তাই না? হ্যাঁ মা, অনেকগুলো টাকা লাগবে, কিন্তু এত টাকা আমি কিভাবে ব্যবস্থা করব এত কম সময়ের মধ্যে? আমার তো আর জায়গা জমি অবশিষ্ট নেই যে মাতব্বরের কাছে বিক্রি করে শহরে তো দাদার কাছে টাকা পাঠাবো। বাবা, সত্যি তো অনেক চিন্তার বিষয়। দাদাকে তো আর বলাও যাবে না যে তোমার হাতে টাকা নেই। তাহলে দাদা পড়াশুনো বাদ দিয়ে তোমার কাছে চলে আসবে। হ্যাঁ মা, কিন্তু সেটা তো কোনোভাবেই হতে দেওয়া যাবে না। তোর দাদা চলে আসলে আমাদের এতদিনের শ্রম নষ্ট হয়ে যাবে। এটা তো হতে দিতে পারবো না রে মা, কিন্তু এখন কিভাবে যে কি করব সেটাও তো বুঝতে পারছি না। বাবা, আমি একটা কথা বলবো? কি বলবি বল। আমাদের আর কোনো জমি জমা অবশিষ্ট নেই, কিন্তু আমাদের এই বাড়িটা তো আছে। তুমি এক কাজ করো না বাবা, মাতব্বরদের কাছে গিয়ে এই বাড়িটা বন্ধক দিয়ে কিছু টাকা নিয়ে আসো। এটা কেমন কথা বলছিস রে মা? বাড়ি কি বন্ধক দেওয়া যায় নাকি? বাবা, কেউ দেয় কি না সেটা তো জানি না, তবে আমাদেরকে দিতে হবে, কারণ এছাড়া আমাদের হাতে তো আর কোনো উপায় নেই। তুমি মাতব্বরদের কাছে যাবে, গিয়ে সব কথা খুলে বলবে। উনি অবশ্যই তোমাকে সাহায্য করবেন। তুই কি কথাগুলো ভেবে বলছিস? এত বেশি ভাবতে গেলে আর কোনো সমাধান আসবে না আমাদের, কারণ সমাধান করার মতো আমাদের আর কিছুই নেই। আছে শুধু বাড়িটা। দাদা ডাক্তার হয়ে এলে কোনো না কোনোভাবে আমরা আমাদের বাড়িটা আবার ফিরিয়ে নিতে পারবো। ঠিক আছে, আমি আজই যাব মাতব্বরের কাছে। বাবা,
ও বাবা, কোথায় তুমি? ঘরে আছো নাকি পুকুর পাড়ে চলে গেছো? আমি তো রান্নাঘরে আছি, এদিকে আয়, কি বলবি বল। আমি এইমাত্র ভাত বসালাম, কিছুক্ষণের মধ্যেই হয়ে যাবে। তারপরে আমি তরি তরকারি রান্না করে ফেলবো। তোর হাতে কি চিঠি নাকি রে? হ্যাঁ, হ্যাঁ বাবা, দাদা চিঠি দিয়েছে আর বলেছে তোমার পাঠানো সব টাকা দাদা হাতে পেয়েছে। তা বেশ বেশ, এখন যা যা হাত মুখ ধুয়ে নে, বেশিক্ষণ সময় লাগবে না, দুজনে একসঙ্গে খাবো। আচ্ছা বাবা, ঠিক আছে। অনেক দিন হয়ে গেছে, তোর সাথে তো আমার এমন কথা ছিল না। তুই বলেছিলিস কিছুদিনের মধ্যেই সমস্ত টাকা পরিশোধ করে দিবি, কিন্তু তুই তোর কথার দাম রাখতে পারিসনি। এখন আমি কি করব তুই বলে দে। আমি আর কি বলবো, এখন বলবার মতো মুখ নেই। আপনি যা ভালো মনে করেন তাই হবে। কথা মতো এখন তো তোর বাড়ি ঘর আমাকে নিয়ে নিতে হয়, কিন্তু আমার তো আবার দয়ার শরীর, সেটা করতে পারছি না। সেটা করলে তোর আর তোর মেয়ের অবস্থা কি হবে? তার যে বরং তুই আমার এখানে কাজ কর, কাজ করে টাকা শোধ করে দে। হ্যাঁ, আপনার এখানে তো কাজ করা যায়, কিন্তু আমি তো আপনার কাছ থেকে অনেক টাকা নিয়েছি। এত টাকা কিভাবে কাজ করে শোধ করব? তোর ছেলে ডাক্তার হয়ে ফিরে আসলে সে আমাকে বাকি টাকা দিয়ে দেবে। তোর কথা ভেবে আমি একটা ভালো উপায় বের করেছি, কিন্তু মনে হচ্ছে সেটা তোর ভালো লাগেনি। না না, আমি সে কথা বলতে চাইনি। আপনার প্রস্তাবে আমি রাজি। আপনি আমার অনেক উপকার করলেন, কিন্তু এখানে একটা কথা আছে। আমি তোকে একদম বিনা পয়সায় কাজ করাবো না। কোনো মানুষকেই কখনো বিনা পয়সায় কাজ করাতে হয় না, তাতে ফল ভালো হয় না। যেহেতু আমার কাছে তুই অগ্রিম অনেক টাকা নিয়েছিস, তাই কাজ বাবদ প্রতি মাসে 1 টাকা করে মাইনে পাবি। আর তোর কাজ হবে আমার ধান খেতে ধান চাষ করা। পারবি না? হ্যাঁ হ্যাঁ, খুব পারবো। আমি তাহলে আসি এখন। হ্যাঁ, আচ্ছা, যা। শেষ পর্যন্ত ওপরওয়ালা আমাদের ইচ্ছে পূরণ করেছে। শুধু আমার ইচ্ছে বলছি কেন, এটা তোর মায়েরও স্বপ্ন ছিল। আজ তুই একজন ডাক্তার হয়ে এই গ্রামে এসেছিস। বাবা হিসেবে আমার খুব গর্ববোধ হচ্ছে তোর জন্য। বাবা, এসব কিছু সম্ভব হয়েছে তোমাদের এত ত্যাগ, পরিশ্রম, ভালোবাসা আর আমার মায়ের আশীর্বাদের কারণে। তোমরা না থাকলে আমি কখনোই এই অসাধ্য কাজটা সাধন করতে পারতাম না। কেউ কি আছো ঘরে? তাড়াতাড়ি একটু বাইরে আসো না, খুব জরুরি দরকার। কি হয়েছে? তোমার ছেলে তো ডাক্তার, এখন একটু আসো না আমার সাথে। মাতব্বর সাহেবের কি হয়েছে একটু দেখে যেতে বলো। আচ্ছা, আমি এখনই বলছি। এখন আপনার কেমন লাগছে? খুবই ভালো লাগছে। তুমি না আসলে হয়তো মরিয়েই যেতাম। আমি তো এখনো বেঁচে আছি। আমি যতক্ষণ বেঁচে আছি চেষ্টা করব আপনাদের উপকার করে যেতে। খুবই ভালো কথা বলেছো তুমি। হ্যাঁ, এটা আমার পরিবারের শিক্ষা। আমার বাবা অনেক কষ্ট করে আমাকে এই পর্যন্ত এনেছেন। আমার বাবার ত্যাগ স্বীকারের কারণেই আমি আজ আপনার সামনে বসতে পেরেছি। কিন্তু আমি এটাও জানি আপনি আমার বাবার সাথে কি কি করেছেন। আসলে আসলে কি বলুন তো, আমিও সেটা আপনাকে মনে করিয়ে দিতে চাই না, তবে আমি তো আমার বাবার ছেলে। আমি তো আর ভুলতে পারি না। আমাকে এই ডাক্তার বানাতে গিয়ে আমার বাবাকে 1 টাকা চাষি হতে হয়েছিল। তবে এটা আমার কষ্ট নয়, আমার হাতিয়ার বলতে পারেন। হাতিয়ার? কিসের হাতিয়ার? জীবনে চলবার পথে যখন পিছিয়ে পড়ব, যখন কোনো কষ্ট, গ্লানি আমাকে পেছন থেকে টেনে ধরবে, তখন এই কথাটা আমি মনে করব আর সামনে এগিয়ে যাওয়ার সাহস সঞ্চয় করব। জীবনে অনেক বড় হও বাবা, আর যদি পারো আমাকে মাপ করে দিও। এখানে মাপ চাওয়ার কথা কেন আসছে? মাপ চাইবেন কেন? সর্বোপরি আপনাকে অনেক ধন্যবাদ। আপনি আমাদের বাড়ি বন্ধক না নিয়ে আমার বাবাকে যদি টাকা না দিতেন, আমি তো আজকে ডাক্তার হতে পারতাম না। বেঁচে থাকো বাবা, বেঁচে থাকো।